দ্য সাইলেন্ট ম্যানর, লেখনীতে ডায়না ইমরোজ লাখি। পর্ব সংখ্যা 2। আপনাদের সাথে আমি আছি জান্নাতুল ফেরদৌস মনি। মীর জাফানশন তখন মায়াকে লক্ষ্য করে প্রশ্ন করল, তোমার নাম? মায়া নির্লিপ্তভাবে মীরকে দ্বিতীয় প্রশ্ন করল, আপনি কতক্ষণ থেকে জঙ্গলে ছিলেন? অনেক সময়। কিন্তু কেন? শিকার করতে। শিকার করলেন? করার আগেই তো তুমি চলে আসলে। আপনি বাঁশির সুরে এত শব্দ শুনেননি? মীর অশ্বের লাগাম টেনে দাঁড়িয়ে পড়ল, মায়ের দিকে তাকিয়ে বলল, এই জঙ্গলে আমার জানা মতে কেউ আসে না। যদিও কেউ এসে থাকে তারা সাহসী, আর সেই সাহসীদের মধ্যে আমিও একজন। আমি জঙ্গলের ভেতর অনেকটা সময় ছিলাম, কিন্তু কোনো বাঁশির সুরের শব্দ শুনতে পাইনি। তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। ভুল কিছু শুনেছ হয়তো। মায়া মীরের রেশ টেনে বলল, হয়তো তাই হবে, আমি ভুল শুনেছি। কিন্তু আপনি কোথায় যাবেন? দেখছি কোথায় যাওয়া যায়। আপনি মুখোশ পরে কেন আছেন? শুনেন, আলিমনগর গ্রামটা সুবিধার নয়। কোথায় কখন কার নজরে পড়ে যাই বলা যায় না বলে চাপা স্বরে হাসল মীর। মায়া তার অশ্বের লাগাম টেনে চৌধুরী নিবাসের উদ্দেশ্যে চলে যায়। মীর তার পেছন পেছন গেল। মায়া বুঝতে পারল মীর তাকে অনুসরণ করছে। মীরের অনুসরণ তার কাছে অদ্ভুত মনে হলো, কিন্তু কিছু না বলে সোজা চলে যায় তার গন্তব্যে। বাড়ি পৌঁছতে তার অনেকটাই সময় লেগে যায়। ততক্ষণে দুপুর গড়িয়ে বিকালের আগমন ধরণীতে নেমে আসে। বাড়ির ভেতরে প্রবেশ করে অশ্ব থেকে নেমে দাঁড়ায় মায়া। পেছন ঘুরে দেখে মীরও তার পেছন পেছন বাড়ির চৌহদ্দি পেরিয়ে ভেতর অবধি এসেছে। এখন দেখে মায়া আমজাদ চৌধুরীর ভয়ে দৌড়ে ঘরের ভেতরে চলে যায়। ঘরের ভেতরে প্রবেশ করে সদর দরজা বন্ধ করে দিতে চাইলে মীর দরজার সামনে এসে দাঁড়ায় এবং নির্বিকার কণ্ঠে বলে, এই যে মেয়ে, আমাকে ফেলে চলে এলে কেন? তোমার মধ্যে দেখছি কৃতজ্ঞতাও নেই, একটা ধন্যবাদও দিলে না। মায়ার ভুরু কুঁচকে বলল, একটা ধন্যবাদের জন্য আপনি আমার বাড়ি এবং কি ঘরের ভেতর অবধি চলে এসেছেন? তো একটা ধন্যবাদের তো অনেক মূল্য, তুমি কেন দিবে না? আর তুমি আমাকে ধন্যবাদ না দিতে চাইলেও চলে এসেছো। অপেক্ষা করো, তোমার বাড়ির বড়দের ডেকে জিজ্ঞেস করছি তারা তোমাকে সঠিক শিক্ষা কেন দিল না। মায়া কিছুটা রেগে বলল, আপনি দেখছি ভালো বেয়াদব। মীর এবার হাস্যকর কণ্ঠে বলল, তোমার ওই এটা কেমন আদব? আমাকে বেয়াদব বলছো? মায়া ঠোঁট কেঁপে উঠল। মীর তখন বৈঠকখানার দিকে এগিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে আন্টি আঙ্কেল বলে ডাকতে শুরু করলো। মায়া ভয়ে আধমরা হয়ে গেছে। মায়া মীরের কাছে ঘেঁষে হাত জোর করে বলল, আপনি আমার বাড়ির লোকদের ডাকবেন না। আমি আমার জীবনের সমস্ত ধন্যবাদ আপনাকে দিচ্ছি। এবার আপনি এখান থেকে চলে যান। মায়ার মিনতি আগেই দোতলা থেকে নেমে আসে মায়ার মা শালুক বেগম, দাদি জয়ন্তন বেগম, চাচি শাহানারা এবং মেয়ে তৃষা। মায়া সকলকে দেখে বেশ বিব্রতকর অবস্থায় পড়ে যায়। ততক্ষণে বাড়ির কাজের মেয়ে শেফালিও একই অনুসারীগণ হাজির হয়। শালুক তার মাথায় কাপড় ঠিক করে মীরের সামনে এসে দাঁড়ায়। মীর শালুকের পায়ে সালাম করতে চাইলে শালুক বাধা দিয়ে বলে, সেই সকাল থেকে তোর জন্য অপেক্ষা করছি মীর। আমাদের লোক তোকে স্টেশন নিতে অবধি গিয়েছিল, কিন্তু তোকে পেল না। কোথায় ছিলিস সারাদিন? মীর জবাব দিল, আমি আজকে সকালেই পৌঁছেছি এখানে। কিন্তু তুমি তো জানো বরাবরই আমার শিকার করতে ভালো লাগে। আলিমনগর আসলেই আমি শিকার করতে থাকি, তাই উত্তরের জঙ্গলে হরিণ শিকার করতে গিয়েছিলাম। তুমি কিন্তু জানো ছোট মা, সেখানে আমার সাথে এক নাগিনীর দেখা হয়। জয়ন্তন বেগম এর রেস্ট টেনে বলে, নাগিন? তোরে ছবল দেয় নাই তো মীর? মীর জয়ন্তনের রেস্ট টেনে বলে, না দাদি, আমাকে ছবল দেওয়া কি এত সহজ? বলে হাসে মীর। উপস্থিত হয় রাফিদ চৌধুরী। রাফিদ মীরের সাথে আলিঙ্গন করে। এসব দৃশ্য দেখে মায়া হাঁ করে তাকিয়ে রইল। মীর তাদের পরিচিত, কোনোভাবেই বুঝতে পারল না তাকে বোকা বানিয়েছে। বলতে পারতো আমি চৌধুরী বাড়ি এসেছি, তাহলে এত বিভ্রান্ত হতে হতো না মায়ার। মায়া ভেতরে ভেতরে জ্বলে উঠল, কিন্তু বহিঃপ্রকাশ করল না। সবার সাথে মীরের সাক্ষাৎকার শেষে হওয়ার পর শালুক বলল, এবার তো মুখোশটা খোল। চোখ মুখ কি রকম লাল হয়ে গেছে। মীর তখন পাগড়ির আঁচল থেকে ঢাকা মুখটা সবার সামনে প্রদর্শন করে। মায়া মীরের সৌন্দর্য দেখে অবাক হয়ে রইল। তার ফর্সা গালের ঠিক পাশটা একটা তিল,
যেটা তার নজরে কাড়ে মায়ার। রাফিদ মায়াকে নিজের কাছে টেনে বলল, মীর, এই হচ্ছে আমার ছোট মেয়ে মায়া। মীর মায়ার দিকে তাকিয়ে হাস্যজ্জ্বল মুখেই বলল, আসসালামু আলাইকুম আপু, আমি এই বাড়ির নতুন অতিথি। মায়া নিঃশব্দে গালি দিল অসভ্য। শালুক বলল, চল বাবা, তোকে খেতে দেই বলে মীরকে নিয়ে সবার খাওয়ার ঘরে চলে যায়। মায়া দু কোমরে হাত চেপে ধরে বিড়বিড় করে বলল, এই বাড়ির মেয়ে আমি, সারাদিন আমিও না খেয়েছিলাম, আমাকেও ডাকা উচিত ছিল। তার পাশ থেকে শেফালি বলল, হ ম্যাম সাহেব, আমি আপনার লাগে একমত, কিন্তু হ্যাঁ তো থাইল্যান্ডের অতিথি, তাই গুরুত্ব বেশি। মায়া বলল, মানে কেউ? আমি তো ভাবছি আমার কোনো আত্মীয়র মধ্যে কেউ। তেমন মেম সাহেব, উনি হইতেছেন থমসনসনের পোলা। মীর স্যারের বাবা থাইল্যান্ড নাগরিক, কিন্তু তার মা ছিলেন বাঙালি, আর তার মা ছিলেন আপনার মায়ের ছোট বোন। উনি অনেক আগে মারা যান। তুই এত কিছু কিভাবে জানলি? মায়া আশ্চর্য হলো। শেফালি ফিসফিস করে বলল, আপনি তো অনেক দিন বিদেশে আসিলেন, আর আমি তারও অনেক আগে থেকে আপনাকে বাড়িতে কাম করি, সব আমি জানি। আমি যা জানি তা আপনি জানেন না, কিন্তু আপনার বাপ আর ওই বিদেশি স্যার এর বাপ ভালো বন্ধু, এটা সত্যি। মায়া কিছু বলল না। শেফালি হেসে বলল, যাই বলেন না কেন, বিদেশি বাবু কিন্তু অনেক সুন্দর। মায়া মুখ মলিন হাসল। শেফালি তার হাসি লক্ষ্য করে বলল, হাইসা লাভ নাই, উনি কিন্তু আপনারে বোন ডাকছে বলে খাওয়ার ঘরের দিকে চলে যায় শেফালি। দিন ফুরিয়ে রাতের আধার নেমে আসে ধরণীতে। রাত ঠিক 12টা, ঘড়ির কাঁটা যেন ঠিক 12টায় এসে বেঁধেছে। এই যেন থমকে যাওয়া একটি প্রহর। নীরব শুনশান রাত ঘিরে আলোকিত লক্ষ্য তারার আকাশ জুড়ে রয়েছে। ওদের সর্দার দিকে চাঁদ যেন ঠিক মাঝে সীমাবদ্ধ। চাঁদের আলো কখনো প্রকৃতিকে ঝলমলিয়ে উঠছে, কখনো আবার মৃদু মেঘে ঢেকে যাচ্ছে। চাঁদের একখণ্ডিত আলো ধরে জানালার পাশে বসে আছে মায়া। আজ বাড়িতে নতুন অতিথি আসায় সবাই অনেক রাত পর্যন্ত আড্ডা জমিয়েছিল। মিনিট 20 হয় সবাই নিজের রুমে ঘুমার জন্য চলে যায়, যে যার ঘরে চলে গিয়েছে। আজ বাড়িতে আমজাদ চৌধুরী উপস্থিত নেই। উনি এবং থমাস মিলে শহরে গিয়েছে, তারা আজ আর ফিরবেন না। তৃষ্ণা তাকে বইগুলো গোছাতে মায়াকে বলল, মীর কিন্তু ছেলে হিসেবে খুব ভালো। মায়া কোনো প্রতিক্রিয়া করছে না, সে জানালা থেকে তাকিয়ে আছে বাইরে। তৃষ্ণা দেখলো মায়ার কোনো হুঁশ নেই। সে মায়ের সামনে গিয়ে জিজ্ঞেস করলো, আমি কি বলেছি তোর কানে যাচ্ছে না? মায়া বলল, জানিস আজকে আমি উত্তরের জঙ্গলে গিয়েছিলাম। তারপর মায়া পায়চারি করতে করতে বলল, তখন একটা বাঁশির সুর পাই। এই সুরটা অনুসরণ করে সেদিকে চলে যায়, আর সেখানে আমি মীরকে দেখতে পাই। কিন্তু মীরের হাতে শুধু একটা রাইফেল ছিল, বাঁশি ছিল না। তবে আমি কি ভুল শুনেছিলাম? তৃষ্ণা বলল, তুই আবারও সেই গল্পের কাহিনী বানাচ্ছিস? আমি সত্যি বলছি তৃষ্ণা, তোর সাথে আমি কখনো মিথ্যা কথা বলি না। ধরে নিলাম তুই সত্যি বলছিস, তবে বাঁশি কে বাজাচ্ছিল? মায়া চুপসে গেল। সে বসে পড়ে খাটের ওপর। তৃষ্ণার হাতের কাজ শেষ করে শুয়ে পড়ল। বলল, তুই কি দাদুর সাথে ঘুমাবি? মায়া গতকাল রাতে স্বপ্নের কথা মনে পড়ে। না, আজ তোর সাথে ঘুমাবো। তৃষ্ণা শুয়ে শুয়ে বুকের ওপর বই রেখে পড়ছে। মায়া কিছুক্ষণ পায়চারি করে বলল, তুই থাক, আমি মীরের ঘর থেকে আসছি। আমার কেন যেন ওকে বেশ সন্দেহজনক মনে হচ্ছে। আমি নিশ্চিত ওই বাঁশি বাজিয়েছে বলে তখনই ঘর থেকে বেরিয়ে গেল মীরের ঘরের উদ্দেশ্যে। দোতলার একদম পূব পাশের মীরের ঘর। এতক্ষণে সবাই ঘুমিয়ে পড়েছে। বাড়ির সমস্ত বাল্ব নিভালো থাকলেও কিছু মশাল জ্বলছে স্ফীত ঝাড়বাতি, যার মধ্যে 4টি মৃদু আলো ছড়িয়ে আছে। মায়া মীরের ঘরের দিকে যেতেই পেছন থেকে মায়ার ডাকটি ভেসে আসে। মায়া আঁতকে ওঠে, পা স্থির হয়ে গেল। ধীর সুস্থভাবে সে পেছনে দেখল জয়ন্তন বেগম দাঁড়িয়ে আছে। খুব রেগে আছে সে, দেখে বোঝা যাচ্ছে। মায়া এখন কি জবাব দেবে? মীরের ঘরের দিকে কেন যাচ্ছে, তাও এত রাতে? তুই এত রাতে এখানে কি করো? মায়া তোতলানো জবাব দিল, শুধু তোমারই জন্য। আমি জানি আমি এই রাতে বের হলেই তোমার সাথে দেখা হবে। জয়ন্তন বলল, হইছে, আমার লাগে নাটক করতে হইব না। তোর ঘরে যাইতে আইছিলাম, এটা কনের লাইগা যে তুই তৃষ্ণার লাগে ঘুমা। আমার শাহানার লাগে কাম আছে, একটা বিষয় হিসাব নিকাশ বাকি আছে। মায়া বলল, আচ্ছা
তুমি যাও ঘুমিয়ে পড়ো, বাইরে হাঁটাচলা করিস না, দিনকাল ভালো না। তোর বাপে বাড়িতে নাই, যা ঘরে যা বলে জয়ন্তন ঘরের দিকে চলে গেল। মায়া উকি মেরে দেখলো জয়ন্তন চলে গেছে। এরপর দ্রুত পায়ে মীরের ঘরের দিকে হাঁটলো। মায়া স্থির হয়ে দাঁড়ালো মীরের ঘরের সামনে। ঘরের দরজা খোলা ছিল। মায়া ভাবছে মীর হয়তো মনের ভুলে দরজা লাগাতে ভুলে গেছে। সতর্কতার সাথে এদিক সেদিক তাকিয়ে ঘরের ভেতর প্রবেশ করে। ঘরের ঠিক বাল্ব নেভানো ছিল, যার ফলে আবছালোয় বিচ্ছিন্ন হয়ে আছে ঘরটি। মীর কোথাও নেই। মায়া অবাক হলো, অতিথি ঘরটি বেশ বড়সড়। ঘরের ভেতর আরেকটি ঘর আছে, সচরাচর ঘরটিকেও ব্যবহার করে না। মায়া সেই ঘরের দিকে স্থির কদমে হাঁটা দিল। সেই ঘরেও কিছু বাল্ব নেভানো। চৌধুরী নিবাসের তিক্ত অভিজ্ঞতা থেকে মায়া মনে মনে বলল, অতিথির ঘরের ভেতরের বাল্বটি কেউ ব্যবহার করে না। এই ঘরটি মূলত অতিথিদের জিনিসপাতি রাখার জন্য। কিন্তু মীরের সাথে কোনো জিনিসপত্র বা ব্যাগ ছিল না। তবে সে এখানে কি করছে? মায়া এবার স্বচক্ষে তাকায়নি মীরের ঘরে, কিন্তু সে ধরে নিয়েছে মীর এইখানেই। সুইচ চেপে বল চালাতে চাইল, কিন্তু আলো জ্বলল না। কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ল মায়া। ঠিক তখন এই পেছন থেকে ছুরি ধার দেওয়ার শব্দ ভেসে আসলো। মায়া আশ্চর্য হলো, পেছন ঘুরে দেখলো মীর একটা পাথরের সাথে ছুরি ধার দিচ্ছে। পরনে স্যান্ডো গেঞ্জি তার। মায়া থেকে ঘুরে বসা। মায়া মীরকে উদ্দেশ্য করে বলল, আমি আগেই জানতাম আপনি সুবিধার না, এখন ছুরি ধার দিচ্ছেন। মীর মায়ার দিকে ঘুরেই ছুরিটা হাত থেকে পড়ে মায়ার পায়ের কাছে চলে যায়। মীর কিছু বলল না। মায়া পুনরায় বলল, চুপ আছেন যে, কি করছিলেন এখানে? মীর ছুরিটা মেঝে থেকে তুলে বলল, দেখছো তো ছুরি ধার দিচ্ছি। তা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু কিসের জন্য? ছুরি দিয়ে কী করে জানা নেই তোমার? মীর তার শোবার ঘরের দিকেই চলে যায়। গিয়ে বিছানায় ছুরিটা ফেললো। এরপর জগ থেকে জল ঢেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিল। মায়া তার পেছনে দাঁড়িয়ে। সে বলল, আপনি শহর থেকে এসেছেন, তবে অশ্ব কোথায় পেলেন? স্টেশনে একজনের থেকে কিনে এনেছি। জঙ্গলে কি করছিলেন সত্যি বলুন। এক কথা বারবার বলতে ভালো লাগে না, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করছি না। সেটা তোমার ব্যর্থতা। বলে মীর বিছানায় বসে সুইটা হাতে নেয়। এরপর সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। মায়া বেশ চিন্তিত হয়ে পড়ল। কিছুটা অপ্রীতিকর অবস্থায় পড়ল বললেও ভুল হবে না। বলুন না, ওইটা নিয়ে কি করবেন? মীর হঠাৎ বসা থেকে উঠে মায়ের গলায় ছুরিটা ধরে বলল, তোমার জন্য এটা ধার দিচ্ছিলাম। জঙ্গলে আমাকে দেখে ফেলেছিলে না? যদি সেটা সবাইকে বলে দাও তবে আমার সমস্যা হবে, তাই তোমাকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করি। মীরের এরকম আচরণে মায়া বিঘ্ন হয়ে পড়ে। চোখ জল টলমল করতে শুরু করে। মীর ছুরিটা গলা থেকে সরিয়ে মসৃণভাবে হেসে উঠল। হাসতে হাসতে বলল, ভয় পেয়েছো? আরে বোকা মেয়ে, ছুরি ভালো করে দেখো, এটা ফল কাটার ছুরি, ধার ছিল না, তাই ধার দিলাম। ছোট মা তখন আমাকে অনেকগুলো ফল দিয়ে গিয়েছে, কিন্তু ছুরি দিতে হয়তো ভুলে গেছে। মায়া ধীরে ধীরে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মীর বলল, জঙ্গলে আমি শিকারের জন্য গিয়েছিলাম, অন্য কোনো কারণ ছিল না। আর বাসি সুর ওইটা হয়তো ভুল শুনে থাকবে, কারণ আমি সেটা শুনিনি। মায়া বলল, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি আপনার জন্য এখানে এসেছি, এটা অন্য কাউকে বলার দরকার নেই। বলে মায়া চলে যেতেই মীর বলল, পায়ে ব্যথা কমেছে? মায়া থমকে দাঁড়ালো। হাঁটতে পারছি। এরপর চলে যায়। মায়া মীরের ঘর থেকে বেরিয়ে তার ঘরের দিকে হাঁটতে হাঁটতে মনে হলো মীরের ঘরে এখনই কেউ গেল। এরপর দরজা লাগিয়ে দিল। মায়া পুনরায় দাঁড়িয়ে পড়ল। চোখ তুলে তাকালো দেওয়াল ঘড়ির দিকে। রাত ঠিক একটা ছুঁই ছুঁই। সে আবার মীরের ঘরের সামনে এলো, কিন্তু এবার দরজা বন্ধ। চোখ পড়ে পাশে খোলা জানালার দিকে। সেখানে গিয়ে জানালার ফাঁক দিয়ে সরু চোখে দৃষ্টি মেলে। দেখে রাফিদ মীরের কাছে বসে আছে। রাফিদ বিছানায়। মীর দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব উদ্বিগ্ন হয়ে কিছু বলছে। রাফিদ মীরের কথায় খুব মনোযোগ সহকারে শুনছে, কিন্তু মায়া স্পষ্টতা শুনতে পাচ্ছে না। মেয়ের কথা থামানোর পর রাফিদ হাতে ছুরিটা নিয়ে কারো গলা কাটার মতো ইশারা করে কিছু বলল। মায়াকে এমন দৃশ্য নড়ালো। মায়া তৎক্ষণিক কিছু না ভেবেই তার ঘরের দিকে চলে যায়। মীর এবার তার সাথে মিথ্যা বলেছে। বিষয়টা মায়ার মোটেও ভালো লাগেনি। তার ওপর রাফিদ মীরের সাথে তারা কিছু গোপন করার চেষ্টা করছে। এসব চেতনার জন্য যেন মায়া দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে। নির্জন
নিহারিকা রাত কেটে ভোরের কৃষ্ণাঞ্জন আলো ফুটে। ভোরের ছায়াটার দিকে ঘুম থেকে ওঠা যায় শালুক, তার সাথে শাহানারা। তার মুখে হাত মুখ ধুয়ে রান্নাঘরে উপস্থিত হয়। রান্না আগে থেকেই উপস্থিত ছিল শেফালি বসে বসে মশলা বাটা তৈরি করছিল। চুলায় বসানো দুধ। শেফালি সেদিকে খেয়াল নেই। দুধ উতলে পড়তে শুরু করে, তখন এসে হাজির হয় শালুক চুলার আঁচ কমিয়ে দেয়। শেফালি দাঁড়িয়ে কাপা কাপা গলায় বলল, দুধের কথা খেয়াল আসিল না। বকবেন না, আমি নাস্তা এখনই বানাই দিতাছি। শালুক বেশ কর্কশ শব্দে চেঁচিয়ে বলল, কাজ করার ইচ্ছে থাকলে করার মতো করিস। আর ওই রহিমা কোথায়? ও কাজে আসে না কেন? বাড়িতে মেহমান আছে। এটা কোন 2 পয়সাওয়ালার বাড়ি নয়। প্রতিদিন নামি দামি লোক আসা যাওয়া করে, তাদের আপ্যায়ন করতে হয়। এত কাজ তোর একার পক্ষে করা সম্ভব নয়। শেফালি অপ্রস্তুত হয়ে মলিন হাসল। মলিনভাবে বলল, মালকিন, রহিমা খালার শরীরটা ভালো না। শুনছি উনার একটা রোগ ধরা পড়ছে, এরই লাইগা কামে আহে না। শাহানারা বলল, সে কাজে আসতে না পারলে তার মেয়েকে আসতে বলবি। ঘরে বসে তো কোনো লাভ নেই। যা তুই গিয়ে খবর দিয়ে আয়। বলবি সে যদি কাজে আসতে না পারে তার মেয়েকে পাঠিয়ে দেয় যেন, নয়তো গত মাসের বেতন ও পাবে না। শেফালি মাথা নত করে আওড়ালো, আচ্ছা। এরপর রহিমার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। শাহানারা শালুককে লক্ষ্য করে বলল, আপা তুমি চিন্তা করো না, আমি সবার জন্য নাস্তা করছি। এতক্ষণ রান্নাঘরের দৃশ্য দেখলো মীর। শেফালিকে কিভাবে কথা শোনালো শালুক। মীরের এটা খারাপ লাগলো। এরপর ঘর থেকে বেরিয়ে যায়। মীর গাড়ি থেকে শেফালির পেছন পেছন গেল। কিছু দূর গিয়ে শেফালির দেখা পেল মীর। গাড়ি থামিয়ে দিল। শেফালি মীরকে দেখে বলল, বাবু আপনি এইখানে? তুই গাড়িতে উঠে ওঠ বলছি। শেফালি ইতস্ত বোধ করলো। না বাবু, বড় মালকিন জানতে পারলে আমায় আস্ত রাখবেন না। আরে ওঠ বলছি তো, ওঠ। মীরের ধমকি সুরে শেফালি উঠে বসে গাড়িতে। এরপর মীর গাড়ি স্টার্ট দেয়। মীর বলল, রহিমা খালার বাড়ি কোথায়? সোজা গেলে ডান দিকে রাস্তা পাবেন। রহিমা খালার কি হয়েছে? একটা অসুখ। সেই অসুখের চিকিৎসা নাই? কি বলছিস? হ বাবু, আগে একটু অসুস্থ আছিল, কিন্তু এখন বেশি অসুস্থ। ঠিক কিছুক্ষণের মধ্যেই রহিমার বাড়িতে পৌঁছে যায় তারা। শেফালি গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মীরও নামলো। শেফালি মীরকে লক্ষ্য করে প্রশ্ন করলো, আচ্ছা আপনি আমার লগে আইসেন কেন? পরে দেখবি, আগে চল। কাঁচামাটির ঘর, চারপাশে বাঁশের বেড়া, দেওয়াল মাটি দিয়ে লেপা, অনেক জায়গায় ফেটে গেছে। ছাউনি খড় বা কখনো টিন খরা থাকলে বর্ষায় ফোঁটা ফোঁটা পানি পড়ে ঘরে। মেঝে খালি মাটি, মাঝে মাঝে গরুর গোবর দিয়ে মাটি মিশিয়ে লেপা হয়। তার ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে ভাব সেখানে রয়েছে। রহিমার ঘরের ভেতরে খুব বেশি আসবাবপত্র নেই। বারান্দায় একটা মাচা, ঘরের ভেতরে কাঠের চৌকি, ঘরের এক কোণে হাঁড়ি পাতিল সাজানো, একটা লণ্ঠন ঝুলছে। দিনে জানালার ফাঁক দিয়ে আলো আসে। জানালা বলতে বাঁশের কঞ্চি দিয়ে বানানো ছোট্ট ফাঁকা। ঘরের সামনে উঠোনের মাঝে গরুর খোরার একসাথে বসে পাশে রেখেছে কলসির শাড়ি। উঠানের এক পাশে তুলে রাখা আছে কাঁসার থালাবাটি, কোথাও শুকাতে দেওয়া আছে ধান এবং শাক পাতা। ঘরের সামনে একটা কুঁড়ে ঘরের বারান্দা, যেটা বৃষ্টির দিনে ভিজে কাদায় মাখামাখি হয়। সব মিলে একেবারে সাধারণ, কষ্টকর অথচ ঘরোয়া উষ্ণতা টানে আছে এইটাই। এমন এক সেকেলে নিম্নবিত্ত গ্রামীণ বাড়িতে মীর প্রথমবার এইরকম বাড়ি দেখছে। তার ভীষণ অদ্ভুত লাগলো। থাইল্যান্ডে এইরকম বাড়িঘর একদমই নেই। আলিমনগর আসলেই কখনো 4-5টা সেভাবে ঘুরে দেখেনি। আজ এরকম একটি পরিবেশ দেখে অবাক হলো মীর। শেফালি ঘরের ভেতরে, রহিমা খাটের ওপর শুয়ে আছে। শেফালি বলল, খালা তুমি কি জমিদার বাড়িতে আর কাজ করতে যাইবা না? যদি না যাও তাইলে তোমার মাইয়ারে পাঠাও, নয়তো গত মাসের বেতন কিন্তু মালকিন দিত না। আর যদি কখনো কাজই না করো তাও আমারে কইয়া দাও। রহিমা কাশতে কাশতে উঠে বসে। জীর্ণ শীর্ণ শরীরে, গায়ের রং কালো, বয়স মাত্র 45, কিন্তু রোগের কারণে কাবু হয়ে গেছে। রহিমা ধীরস্থির হস্তে বলল, বেতনের টাকা না দিলে চলমু কেমনে, ওষুধ কিনমু কেমনে? তা কি আমি জানি? অহন কও কি করবা? আমার আবার তাড়াতাড়ি যাইতে হইবে, অনেক কাজ আছে। রহিমার চোখে জল ফেলে বলল, আমার যে অবস্থা আর কামে যাওয়া যাইব না।
মালকিনরে বলিস গিয়া। শেফালি আর কোনো কথা না শুনে বাড়িয়ে ঘরের বাইরে বের হয়। মীর এতক্ষণ সব শুনছিল। সে শেফালিকে বলল, শোন, আমি কিছু টাকা দিচ্ছি, খালাকে দে। বলে মীর কিছু টাকা শেফালিকে দেয়। শেফালি টাকাগুলো রহিমার দিকে এগিয়ে দিয়ে বলল, জমিদার বাড়িতে এক ছোট সাহেব এটা তোমারে দিছে, এটা রাহো। রহিমা টাকাটা নিল। শেফালি ঘর থেকে বেরিয়ে আসতেই পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, শেফালি আপা, টাকাটা নিয়ে যান। গরিব হইতে পারি, কিন্তু কারো দয়া নিয়ে বাঁচতে চাই না। আর আমি আগামীকাল থেকে কাজে আসব। বলা শেষে ঘরের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসলো। মীর দেখলো এবং শুনলো। শেফালি বাধ্য হয়ে টাকাটা ফেরত নিল। মীর শুধু হাতটা দেখলো। মীর এবং শেফালি পুনরায় জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মীর খানিকটা চুপচাপ। বেশ কিছু দূর গিয়ে শেফালিকে জিজ্ঞেস করলো, রহিমা খালার মেয়েটা অনেক ধ্যামাক, আচ্ছা ওর বাবা কোথায়? শেফালি বলল, গায়েব হইয়া গেছে। মানে? মীর একটু বিচলিত হলো। বাবু, অনেক আগে শুনছি উনারে কেউ মাইরা ফালাইছে। একদিন ডাইতে কিছু লোক আইসা রহিমা খালার স্বামীরে ডাইকা নেয়। লোকগুলো কারা তা খালা জানতেন না। সেই রাইতেই আর খালু বাড়ি ফেরে না। পরের দিন সকালে দেহে উনার লাশ বাড়ির উঠানে পইরা আছে। মীর হঠাৎ গাড়ি থামিয়ে দিল। শেফালির অশ্রুসিক্ত নয়নে বলল, খালা কয় শেষ ভাত কয়টা খালু খাইতে পারে নাই, কিন্তু উনারে খুন করলো কে? সাদামাটা জীবন ছিল, ওনার তো কোনো শত্রুও ছিল না হয়তো। জানি না বাবু। ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে চৌধুরী বাড়ির বিশাল নিবাসের আঙিনায়। শিশিরে ভেজা বাতাসে ফুলের গন্ধ ছড়িয়ে আছে। চারদিকে নিস্তব্ধ, শুধু দূরে পাখিদের কিচিরমিচির আর কুয়াশা ভেদ করে আসা সূর্যের কোমল আলো। আঙিনার লাল ইটের মেঝেতে পড়ে এক অদ্ভুত আলোর আভা ছড়াচ্ছে। বাড়ির উঁচু ফটক ধীরে ধীরে খোলা হয়েছে। দরজা কপাটে কড়া নাড়ার শব্দ যেন সকলকে নিস্তব্ধতা আরো গভীর করে তুলেছে। দোতলার বারান্দা থেকে সাদা রঙের মোটা খুঁটির ফাঁক দিয়ে সকালের আলো নেমে আসছে। বারান্দায় লোহার রেলিংয়ে শিশির ভেজা মানিক জোড়া পায়রা বসে পাখা মেলে দিয়েছে। আঙিনার একপাশে শান বাঁধানো পুকুর, তার সামনে প্রথম সূর্যরশ্মি চিকচিক করে জ্বলছে। বাড়ির ভেতরে থেকে ভেসে আসছে চুলার কাঠ জ্বালানো গন্ধ আর রান্নার প্রথম ধোঁয়া। পুরনো দেওয়ালে ছায়া ভেদ করে নতুন দিনের প্রাঞ্চল্যতা ধীরে ধীরে জেগে উঠেছে। পুকুর পাড়ে বসে আছে মায়া। তৃষা শেষ পাশানে নেমে মুখ ধুচ্ছে। মীর সেখানে উপস্থিত। কিছুক্ষণ হয় রহিমাদের বাড়ি থেকে ফিরেছে। মায়াকে একা বসে দেখতে দেখে মীরও পুকুর পাড়ে উপস্থিত হয়। মীরকে দেখে তৃষা বাড়ির ভেতরে চলে যায়। মীর কালো রঙের একটা শার্ট এবং অ্যাশ রঙের একটা প্যান্ট পরে আছে, হাতে একটা সোনালি রঙের ঘড়ি। মীর গিয়ে বসে মায়ার পাশে। মায়া মীরের দেখে মুখ সরিয়ে নেয়। মীর কিছুটা কোমল কণ্ঠে বলল, রূপসী, বোনটি কোন কারণে রাগ করে আছো? নিশ্চয়ই, কিন্তু কি কারণে রাগ করে আছো বলা যাবে কি? মায়া বলল, আমি কারোর সাথে কথা বলতে চাই না। আপনার সাথে তো আরও নয়, আপনি একটা মিথ্যাবাদী। তা কোন কারণে আমাকে মিথ্যাবাদী বলে মনে হচ্ছে তোমার, জানতে পারি? গতকাল আপনি আমার সাথে মিথ্যা বলেছেন। ওই ছুরিটা দিয়ে নিশ্চিত কিছু করছেন, নয়তো করবেন, আর আমার সাথে মিথ্যা বললেন। মীর মায়ের দিকে ঝুঁকে বলল, তুমি নিশ্চয়ই ভুল কিছু ধারণা করেছ। আমি যা বলছি তাই সত্যি। আমার ডিকশনারিতে মিথ্যা বলতে কোনো শব্দ নেই। তাহলে রাফিদ দাদা আপনার সাথে কি করছিল? মীর এবার চুলচুলকানি বেশ কয়েকটা সেকেন্ড চুপ রইল, এরপর জবাব দিল, ও তো রাতে আমার সাথেই ছিল। আর তখন ছুরিটা দেখে এটাই বলেছিল, এটা বিছানায় কেন, গলা কেটে যাবে। তুমি নিশ্চয়ই এটা জানালা থেকে দেখেছ। মায়া মীরকে দেখে ঘুরে বলল, আপনি কিভাবে জানলেন? তুমি ছোটবেলা থেকেই দুষ্টু, বয়স কম হয়নি, কিন্তু এখনো পাগলামো যায়নি তোমার। মায়া মলিন হেসে উঠল। মীর মায়ের হাসি দেখে বলল, আর কাউকে সন্দেহ করো না, তোমার আশেপাশে কেউ তোমার শত্রু নয় মায়া। মায়া অপ্রতিকরভাবে বলল, কিন্তু মীর, আপনি জানেন আমার কেমন যেন সবাইকে অদ্ভুত মনে হয়। কখনো মনে হয় এরা সবাই আমার ক্ষতি চায়। যাদের দেখছি তারা কেউ আমার আপন নয়, অসুখ। মানে? মায়া ভুরু কঞ্চিত করলো। মানে এটা তোমার অসুখ। দীর্ঘ সময় ধরে তুমি পরিবার থেকে দূরে ছিলে। পরিবারের আদর্শ কেমন সেটা তুমি ঠিকভাবে পাওনি বা উপলব্ধি করনি। মায়া দৃষ্টি সরিয়ে ফেললো। মীর রেস্ট টেনে বলল, আপনি ঠিকই বলেছেন, এখন ঠিক বলছো। কিছুক্ষণ পর আমার পেছনেই তুমি পড়বে।
নীরব সময় কাটে পুকুর পাড়ে কিছুক্ষণ। সূর্যের আলো পুকুরের জলে পড়ে তার প্রতিবিম্ব পড়ল মায়ার মুখে। মীর তার দিকে তাকিয়ে বলল, তুমি কি বই পড়তে ভালোবাসো? আমি গল্প পছন্দ করি। কিন্তু আপনি কিভাবে জানলেন? তোমার ঘরে তোমার অনুমতি ছাড়া গিয়েছিলাম, তখন অনেক বই দেখতে পাই। মায়া মীরের দিকে ঘুরে হাতের ওপর হাত রেখে উৎফুল্লভাবে বলে, আপনি দ্য সাইলেন্ট ম্যানার বইটি পড়েছেন? মীর মায়ের হাতের স্পর্শ পেয়ে সেদিকে তাকায়। মায়া বুঝতে পারে, হাত সরিয়ে ফেলে। দুঃখিত, আমি বই পড়তে পছন্দ করি না। পাঠ্য বই তো বাবার ভয়ে পড়তাম, আর গল্প। মীর থামে। এটি একটি অসম্পূর্ণ বই, আমার অনেক পছন্দের, কিন্তু লেখক বইটি কেন অসম্পূর্ণ রেখেছে, আর লেখকই বা কোথায় হারিয়ে গেছে জানি না। জানেন, ওনার খোঁজ পর্যন্ত করেছিলাম, কিন্তু পাইনি। মায়ের মুখটি হঠাৎ করে ফ্যাকাশ হয়ে গেল। মীর দেখে বলল, তুমি কি বইটি নিয়ে চিন্তিত? মায়া নিরুত্তর। মীর উজ্জ্বল মুখে তাকে বলল, আচ্ছা বইটি আমাকে দিও, আমিও পড়ে দেখব। সত্যি তো? মায়ের মুখে উজ্জ্বল হাসি। বললাম তো, আমি মিথ্যা বলি না। কিন্তু আপনি তো গল্প পছন্দ করেন না, তোমার জন্য একটা বই পড়াই যায়। বলেই মীর পুকুর পাড় থেকে বাড়ির ভেতরে চলে যায়। মায়া মীরের যাওয়ার পানে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর তৃষ্ণার মায়া মীরকে অনুসরণ করছিল। মায়া তৃষ্ণার কাছে উপস্থিত হয়। কাছে ঘেঁষে বলল, তুই মীরের সাথে এত কি বলছিলি? ও কিন্তু তোর খালাতো ভাই, মানে আমাদের বড় ভাইয়ের মতো। প্রেম টেমে পড়ে যাস না, বিদেশি ছেলে, না জানি কত প্রেমিকা আছে। মায়া বলল, তোর কি আমার পেছনে লাগা ছাড়া আর কোনো কাজ নেই? আমি তাকে কেন ভালোবাসতে যাব? বলে পুকুর পাড় থেকে চলে যায় নিজের ঘরের উদ্দেশ্যে। টেলিফোনের রিং বেজে উঠল। কলটি রিসিভ করে জয়ন্ত বেগম। তিনি হ্যালো বলার পর অপর প্রান্ত থেকে আমজাদের কণ্ঠ ভেসে আসে, মা কেমন আছো তোমরা সকলে? আমরা ভালোই আছি, তোর খবর নাই। বাবজান তুই কই? কবে ফিরবি? বড্ড উতলা হয় জয়ন্তন বেগম। মা, আমাদের ফিরতে আরও 2 দিন দেরি হবে। এটা বলতেই কল দিয়েছি, এরপর কল কেটে যায়। জয়ন্তন পুনরায় কল দিল। কলটি ওই পাশ থেকে কেটে দেয় আমজাদ। জয়ন্তন খুব হতাশ হয়। এক পুত্রকে হারিয়ে আজ 22 বছর। আমজাদের এবং ইহসান ছিল তার চোখের মণি। 2 ভাই যেন 2 ভাইকে রক্ষা কবচ ছিল। এরপর হঠাৎ করে একদিন শোনা যায় ইহসান চৌধুরী আর বেঁচে নেই। জয়ন্তন বেগম খুব ভেঙে পড়েছিল সেই দিন। তারপর থেকে আমজাদকে কোথাও গেলেই বড্ড উদাসীন হয়ে থাকে তিনি। শালুক আসে জয়ন্তনের কাছে, হাতে ভরসাসূচক হাতে স্পর্শ করে। মা, চলুন বসবেন। তারা সোফায় বসে। শালুক জয়ন্তন বেগমকে লক্ষ্য করে বলল, মা, আপনি চিন্তা করবেন না, আপনার ছেলে ঠিক সময় মতো ফিরে আসবে। অন্যদিকে শহরে একটি বেসরকারি কৃষি ইনস্টিটিউটে অফিসে বসে থাকা থমাসন এবং আমজাদ কলটি তখন জয়ন্তনের মুখের ওপর কেটে দিয়েছে। বিষয়টি লক্ষ্য করলো থমাস আমজাদকে প্রশ্ন করলো, তুমি তোমার মায়ের মুখের ওপর কলটা কেটে দিয়েছো, এটা কিন্তু ঠিক হয়নি। এখনো হয়তো বিদেশ থেকে কল আসবে, তাই কলটি কেটে দিয়েছি। থমাস বেশ গম্ভীর শ্বাস ছেড়ে হতাশ নিয়ে নিমজ্জিত হয়। তুমি খুবই ভাগ্যবান, তোমার মায়ের কল আসে। আফসোস, আজ বহু বছর আমার মা কোনো কল করে না। বলেই থমাস বসা থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। তোমার মায়ের কল আসে, তুমি ভাগ্যবান। আফসোস, আমার মায়ের কল আসে না আজ বহু বছর। বাক্যটি আমজাদের আশেপাশে থেকে যেন ঘুরপাক খাচ্ছিল। আমজাদ তখন তার বাড়ির নম্বরে দ্বিতীয়বারের জন্য সুযোগ করার চেষ্টা করলো। দ্বিতীয়বার ফোন বেজে উঠল। জয়ন্তন বেগম হকচকিয়ে গেল। শালক বলল, আপনার ছেলেই হয়তো কল দিয়েছে, চলুন কলটি ধরুন। জয়ন্তন বেগম কলটি রিসিভ করলো। পাশ থেকে আমজাদ একবার মলিন কণ্ঠ ভেসে আসে, একটা মধুর ডাক, মা। এই তো, এখানে একজন গর্ভধারিণী জননীর সুখ। জয়ন্তন বেগম জবাব দিল, বাপজান, কিছু হয়েছে তোর? ঠিক আছে তো বাবা? আমি ঠিক আছি মা। আমজাদ নিশ্চুপ হয়ে গেল। জয়ন্তনও নিশ্চুপ। আমজাদ হঠাৎ করে বলল, আমি কিন্তু তোমার সেই ছোট্টবেলার মতোই ভালোবাসি মা। কথাটি শুনে জয়ন্তন বেগম ফুপিয়ে কেঁদে উঠল। দৃষ্টি দেখল শালক, তার ঠোঁটের ফাঁকেও হাসি। বলা হয় শাশুড়ির সাথে তার ছেলে সুসম্পর্ক বউয়ের নাকি সহ্য হয় না, কিন্তু শালক যেন তার উল্টো।
তিনি সবসময় চায় জয়ন্তন যেন মৃত্যুর শেষ অবধি তাকে হাসি মুখে দেখতে পারেন। জয়ন্তন জবাব দিল, কাজ শেষ করে জলদি বাড়ি চলে আইসো বাপজান। অপর প্রান্ত থেকে আমজাদ বলল, দোয়া রাইখো মা। জয়ন্তন কল কেটে দেয়। এতক্ষণ ঘটে যাওয়া ঘটনাটি দেখলো মীর দোতলা থেকে। দোতলার রেলিং ধরে দাঁড়িয়েছিল সে। জয়ন্তন তার ঘরে চলে গেল। মীর তখন ওপর থেকে নিচে আসে। বৈঠকখানায় শালুক বসে আছে। এসে মীর খুব নতজানু হয়ে তার কোলে মাথা রেখে শয়। শালুক একটু নির্বিকার প্রশ্ন করলো, মীর, শরীর খারাপ তোর? কিছু হয়েছে বাপ? ছোট মা, একটু শুইতে দাও, ভালো লাগছে না, মায়ের কথা খুব মনে পড়ছে। শালুক মীরের কথায় তার মাথায় হাত বুলিয়ে বলল, আমি কি তোর মা নই? থেমে দীর্ঘশ্বাস ছেড়ে আবারও বলল, গর্ভধারিণী মায়ের মতো দুনিয়ায় কেউ হয় না। আমি জানি গর্ভধারিণী মায়ের স্পর্শ সন্তানকে সুস্থ হতে সাহায্য করে, মায়ের গায়ের গন্ধ মন সতেজ করে তোলে, কিন্তু সে মা থাকতে কজন মূল্য বোঝে, হারিয়ে গেলেই তখন বোঝে। মীর বলল, আমার মাঝে মাঝে খুব কষ্ট হয় ছোট মা, মায়ের শূন্যতা আমাকে বিষিয়ে তোলে, ইচ্ছে করে দুনিয়া ছেড়ে চলে যাই। ও কথা বলতে নেই বাপ, আমি আছি তো। আমি তোমার সবটুকু দিয়ে তোমাকে আগলে রেখেছি, ভবিষ্যতেও রাখবো। মীর কোল ছেড়ে উঠে চোখ মুছতে মুছতে নিচের ঘরের উদ্দেশ্যে চলে যায়। দিন ফুরিয়ে বিকালের আগমন ঘটে ধরণীতে। সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। সোনালি আর গাঢ় সবুজ পাহাড়ে ঝরে বসেছে। উপত্যকার প্রান্ত হতে এক পুরনো মাঠের কাঠের সেতু, যেটা পার হলেই দেখা যায় এক অদ্ভুত শান্ত গ্রাম। ঘরগুলো কাঠ আর পাথরের তৈরি। ছাদের ধারে শুকনো ফুল ঝুলছে। গ্রামের মাঝখানে একটা বিশাল বটগাছ, তার নিচে পাথরের আবসন। সেখানে নাকি বহু বছর আগে কেউ হারিয়ে গিয়েছিল। হ্রদের ওপরে দেখা যায় একটি প্রাসাদ, দূর থেকে নেমে ধোয়ার মতো ভাবসা। জানালার গুলো সব বন্ধ, তবুও মনে হয় কেউ এক ফাঁকে তাকিয়ে আছে। বাতাসে আসে হালকা চন্দন আর পুরনো বইয়ের গন্ধ। রাফিদ এবং মীর এমন একটি জায়গায় উপস্থিত হতেই ভীষণ আনন্দিত। আমজাদ চৌধুরী বাড়ির বাইরে থাকায় তারা বেশ স্বাধীনভাবে ঘুরতে পারছে। ছোট গ্রামটি কোনো বাসিন্দা বেঁচে নেই, যদিও কেউ বেঁচে থাকতে, তবে তারা এখানে থাকে না। প্রতিটি ঘরই তালাবদ্ধ। গ্রামটির শেষে একটি নদ, নদের ওপরে প্রান্তে দাঁড়িয়ে আছে পাহাড়। পাহাড়টিতে পৌঁছাতেই নদটি পার হতে হবে। মীর দেখলো নদটি, জলগুলো বেশ নীলাকার। এখানে বাতাসে যেন মন মাতানো সুবাস পাওয়া যায়। মীর রাফিদকে লক্ষ্য করে বলল, ওইদিকে একটা প্রাসাদের মতো দেখা যাচ্ছে, ওইটা কি? রাফিদ বলে, ওইটা সম্ভবত রাজাদের নগর ছিল, সময়ের সাথে সাথে পরিত্যক্ত। কত বছর হবে এটি পরিত্যক্ত? রাফিদ বলল, আমি ঠিক বলতে পারবো না। মীর খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো প্রাসাদটির দিকে। নদের অপর প্রান্তে সূর্যের গন্তব্য ঢেলে পড়েছে, পরিষ্কার দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। প্রাসাদটি দেখে মনে হচ্ছিল এখনো জীবন্ত। ওইখানকার প্রতিটি মানুষ জীবন্ত, তারা যেন ওইভাবেই তাকিয়ে আছে রহস্যের জন্য, একটু সাহায্য পেতে। মীর এবার ধ্যানে তাকিয়ে রইল। রাফিদ মীরকে ডাকলো, মীর। শোনেনি, সে অন্য ধ্যানে মগ্ন। এবার রাফিদ মীরের শরীরে স্পর্শ করে ডাকলো, আচ্ছা, প্রাসাদটি নীরব হয়ে যাওয়ার কারণ কি বলতে পারো আমায়? এটার কারণ কি? সময়ের নিয়মই এটা। আজ যদি আমরা দুনিয়া থেকে চলে যাই, এরপর আমাদের জমিদার বাড়িটিও এরকম পরিত্যক্ত হয়ে যাবে, নদ এবং জলে ডুবে যাবে। এরপর ডুবুরিরা আমাদের রাখা স্বর্ণ মুদ্রা উত্তোলন করবে বলে রাফিদ নিঃশব্দেই হাসল। মেয়ে দীর্ঘশ্বাস ফেলল। মানুষ কেন এভাবে হারায় কত রাজ্য, প্রাচুর্য, এরপর হঠাৎ সবকিছু ধুলোময় হয়ে থাকে। সবাই মাটির সাথে মিশে যায়, থাকে শুধু তাদের স্মৃতি। মীর ঘুরে পুনরায় এবার প্রাসাদটিকে দেখে। ততক্ষণে সন্ধ্যা ছুঁই ছুঁই সময়ের আগমন ঘটে। রাফেদ বলল, কাঠের সেতু পার হতে রিস্ক হবে, আসার সময় তো এসেছি, জানি না এখন যেতে পারবো কিনা। তারপরও বলল, চলো, ওই পাশে আমাদের অশ্ব আছে। মীর বলল, চিন্তা করিস না, যেতে পারবো, চল। বলে ছোট্ট গ্রামের চূড়া থেকে যেতে যেতে আবারও পেছনে ঘুরে দেখল মীর। নীরব প্রাসাদটি যেন তাকে ডাকছে, কিন্তু নীরবে তার কোনো শব্দ নেই। তারা কাঠের সেতুর কাছে উপস্থিত হয়। সেতুর নিচ থেকে বয়ে যাচ্ছে জলরাশি, প্রখর জলের স্রোত, তার মধ্যে বড় বড় পাথর দেখা যাচ্ছে। রাফেদ বলল, মীর, হঠাৎ জলের স্রোত বেড়ে গেছে, যদি সেতু ভেঙে নিচে পড়ে যায় মৃত্যু নিশ্চিত। ভুলভাল কথা বকে চল।
না বকে চল, সন্ধ্যা হয়ে আসছে। অশের চিৎকার শোনা যাচ্ছে। আমি আবার অশের কান্না সহ্য করতে পারি না। পুরনো কাঠের সেতু থেকে বড় করো শব্দ ভেসে আসছে, বাতাসের সাথে সাথে কিছুটা দুলছেও। মীর আগে আগে পা বাড়িয়ে যেতে শুরু করলো, রাফেদ পেছনে। ধীর স্থিরভাবে মাঝ বরাবর সেতুতে পৌঁছাতেই রাফিদের পেছনের কাঠ ভেঙে যায়। রাফিদ এবং মীর পিছন ঘুরলো। রাফিদ কিছুটা ভয় পেল, কিন্তু মীর ভরসা দিয়ে বলল, কিছু হবে না, ভয় পাস না, চলে আয়। পুনরায় দুজনে হাঁটা শুরু করে। রাফেদ তখন পিছন থেকে বলল, আমি নিচে পড়ে যাই তাহলে কি হবে বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পারছি। কি বুঝতে পারছিস বল? এই তোকে দেখার আগে তোর হবু বউ বিধবা হয়ে যাবে। বলেই চপাচপ স্বরে হাসে মীর। রাফিদ বলল, মজা করছিস আমার সাথে? সত্যি ভয় হচ্ছে, কিন্তু ভয় না পেয়ে চলে আয়। বলে মীর প্রায় সেতু শেষ সীমানায় পৌঁছে যায়। মীর অপর প্রান্তে যেতেই রাফিদ প্রায় সেতুটি শেষ সীমানায় পৌঁছে যায়। সেতুর শেষ কাঠ পার হয়ে যেতেই দড়ি ছিঁড়ে রাফিদ নিচে পড়ে যায়। রাফিদ তির্যক আওয়াজ করলো। মীর হতভম্ব হয়ে যায়। রাফিদ তখন সেতু ছিঁড়া দড়ির সাথে ধরে ফেলে। মীর বিস্ময় হয়ে উঠল। হঠাৎ এই মুহূর্তে রাফিদ কাঠ ভেঙে পড়ে। তখন তার পৃথিবী যেন উল্টে গেল। বাতাস হঠাৎ করে ক্ষীণ ছুরির মতো কানে বিঁধতে লাগলো। শরীরে ভারসাম্যহীনতা যেন নিচে টেনে নিচ্ছে রাফেদকে, অথচ তার ওপরে ওঠার চেষ্টা। এক সেকেন্ডে মনে হলো শেষ, সব শেষ। মাথার ভেতর অসংখ্য চিন্তা। বিদ্যুৎ বেগে ছুটল মীর। রাফেদের আতঙ্ক হয়ে নিচে দেখলো, জলরাশি যেন তার দিকে তাকিয়ে আছে, তার অপেক্ষায় আছে। রাফেদ ভয়ে চুপসে গেল। পরিবারের মুখগুলো অসমাপ্ত কাজ করা সব যেন চোখের সামনে ভেসে উঠল। চোখের সামনে আকাশ, গাছ, পাথর সব ঘুরছে। বাতাস শরীরে আঘাত হানছে, ধাক্কা পড়ছে ভেতরে, হাহাকার। আর গলার মাঝে চিৎকার, আটকে থাকা একটি শব্দ। মীর ওপরে উঠে মাটিতে হাঁটু রেখে রাফেদের দিকে ঝুঁকে বলল, ভয় পাস না, দড়িটা ধরে রাখ। ঠিক তখনই রাফেদের ধারে থাকা দড়িটা ছিঁড়ে পড়া শব্দ এলো। মীর তখন দড়ির থেকে ধীর পায়ে নিজের হাত পেঁচিয়ে নিল। ঠিক তার অপেক্ষায় নিচে থাকে রাফেদ। কেন টেনে ওঠানো সম্ভব নয়, দড়িটা ছিঁড়ে যেতে পারে। মীর কী করবে বুঝে উঠতে পারল না। সন্ধ্যা নেমে আসছে, চারদিকে কোনো জনমানব নেই। ঝুঁকে থাকা রাফেদ চেঁচিয়ে বলল, মীর আমায় টেনে ওঠা। মীর আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু পারছে না। দড়িটা ছিঁড়ে যাওয়ার উপক্রম। মীর এবার অশ্ব তখন পেছন থেকে সহিসাধ্বনি তুলল। মীর তখন পেছন ঘোরে দেখলো রাফেদ এবং তার অশ্ব দাঁড়িয়ে আছে। মীর সেই কণ্ঠ বুঝতে পেরেও বুঝতে পারল না। অগ্নির শরীর ঝাঁকুনি দিয়ে পিঠ থেকে দড়ি ফেলে মীরের দিকে ছুঁড়ে ফেলে। মীর দড়িটা রাফির দিকে ছেড়ে বলল, এটা ধর, আমি টেনে তুলছি। রাফিদ ধরল। এরপর মীরের অগ্নি মিলে কোনোভাবে রাফিদকে টেনে তুলল। রাফিদ ওপরে এসে মাটিতে লুটিয়ে পড়ে। মীরকে জড়িয়ে ধরে নিঃশ্বাস ফেলে। বেশ কিছুক্ষণ পর রাফিদ আর মীর ক্লান্ত দূর হয়। রাফিদ শোয়া থেকে উঠে বসে। মীর তার দিকে তাকিয়ে দেখল, রাফিদ ও মীরের দিকে তাকিয়ে। এরপর দুজনে অট্টহাসি তলে তলিয়ে পড়ল। হাসি থামিয়ে মীরকে বলে, সাধারণ অভিজ্ঞতা হলো। হ্যাঁ, আর একটু হলে আমি জলের স্রোতে না জানি কোথায় গিয়ে পৌঁছাতাম। মীর তখন কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল, আমি থাকতে তোর কিছু হতে দিতাম না। রাফেদ মীরের দিকে ঘুরে তাকালো, চক্ষু শীতল। আমরা তো ভাই, এর বেশি আজ একটা জিনিসের সম্পর্ক দেওয়া যাক। রাফেদের প্রস্তাব। বন্ধু, তাই তো, আজ থেকে আমরা বন্ধুত্বের পরিচয় নিলাম। মীর মৃদু হাসল। সন্ধ্যার আবছা আলো ধরে মীর আর রাফেদ চৌধুরী বাড়ির আবাসনের উদ্দেশ্যে রওনা দিল। অশ্বকে তারা ধীর স্থির গতিতে নিয়ন্ত্রণ করছে। খোলা মাঠ ধারে তারা এগোচ্ছে। চারপাশ শুনশান। তাদের থেকে কিছু দূরে ডান এবং বা সারিতে সারি সারি মৃত গাছ। রাফিদ চারপাশে দেখে বলল, তাড়াতাড়ি চল, অন্ধকার নেমে আসছে। রাফিদ কথাটি শেষ করতে না করতেই একটা তীরের ফলক এসে তাদের সামনে মাটিতে বিদ্ধ হয়। তারা বেশ আশ্চর্য হলো। অশ্ব দাঁড়িয়ে গেছে। কোথা থেকে তীরটি আসলো দেখার জন্য তারা চারদিকে তাকালো। তখন দেখতে পায় দূরে মৃত গাছগুলোর স্থান থেকে একজন তীর ছুড়ছে। ব্যক্তিটা অর্শের পৃষ্ঠে বসা, মুখে পাগড়ির আঁচল দিয়ে ঢাকা। দূরে থাকায় স্পষ্টভাবে চিহ্নিত করা গেল না। মীর নিচে নেমে দেখলো তীরের সাথে একটা চিরকুট।
মীর চিরকুটটা খুলল। তাতে লেখা, চোখের সামনে প্রিয় মানুষ এবং মৃতদের দেখার মতো সৌভাগ্য কারো হোক না হোক, চাইলে সত্যিটা তোমরা উন্মোচন করতে পারবে। ব্যাস, এরপর ছোট্ট একটি দৃশ্য আঁকা, যা এখন বোঝা যাচ্ছে না। রাফেদ জিজ্ঞেস করলো, চিরকুটে কি লেখা?